নমস্কার, আমি অনির্বাণ। সঙ্গে রয়েছে অরিন্দম এবং শুদ্ধসত্য ঘোষ। আমরা বই শুরু করেছিলাম কয়েকজন বই পাঠককে নিয়ে। আমাদের মূল উদ্দেশ্য হলো ইবুক প্রকাশ, লেখককে আইনিভাবে ইবুক প্রকাশ করতে সহায়তা করা এবং ইবুক প্রকাশের মাধ্যমে আর্থসামাজিক সীমানা ছাড়িয়ে বইকে বিশ্বজনীন করা। বই প্রকাশের জন্য লেখককে একটি আইনি মঞ্চ দেওয়া এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পাঠকদের সামনে নতুন এবং অনুদিত বইয়ের সংকলন তুলে দেওয়া। আমরা ইতিমধ্যে প্রায় 50টির বেশি ইবুক প্রকাশ করেছি। তার মধ্যে যেমন রয়েছে নতুন লেখকদের বই, তেমনি রয়েছে চিরকালীন সাহিত্যেরও বই। আমরা এর আগের লাইভে বলেছিলাম যে আমরা পরবর্তী লাইভ লেখককে নিয়ে করব, লেখকের মুখোমুখি। আজকে রয়েছে আমাদের সঙ্গে শুদ্ধসত্য ঘোষ, বাংলা সাহিত্যের একটি চেনা মুখ। নানা লিটল ম্যাগাজিন, ওয়েবজিন ছাড়াও দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার নিয়মিত লেখক। উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, কবিতা ইত্যাদি শাখায় তার অনায়াস বিচরণ। প্রকাশিত বই মহাভারত প্রথম থেকে ষষ্ঠ খণ্ড, ভীষণ গোপনে বেঁচে আছি কবিতার বই, রঙ্গমঞ্চ এবং ঘৃণার সীমান্তে তার লেখা। আমরা বৈরাগ পাবলিকেশন থেকে আনছি তার ভিন্ন স্বাদের লেখা পাইরেট। তবে শুদ্ধসত্য কেবল লেখালেখি করেন তা নয়, উনি নাট্য এবং চলচ্চিত্রের সঙ্গে স্বেচ্ছাশ্রমী রূপে যুক্ত। নাট্য, চলচ্চিত্র, স্থির চিত্র ইত্যাদি বিষয়ে আংশিক সময় আমন্ত্রিত শিক্ষকতা করেন। নাট্য নির্দেশক, নাট্যকার এবং অভিনেতা হয়ে কাজ করেছেন নানা জায়গায়। এমন এক বিদগ্ধ মানুষের সাথে আজকে আমরা আলাপচারিতায় থাকব। আমার সঙ্গে রয়েছেন অরিন্দম। হ্যাঁ, নমস্কার। আমি প্রথমে একটু বলে নিই, শুদ্ধসত্য বাবুর একটু ইন্টারনেটে সমস্যা হচ্ছেন বলে উনি আবার জয়েন করছেন, উনি বেরিয়ে গিয়ে। তো ততক্ষণে পর্যন্ত আমি বলি যে অনির্বাণ তো মোটামুটি আমাদের বৈরাগ পাবলিকেশন সম্বন্ধে যা বলার তা বলেই দিল। এখানে যে ব্যাপারটা আমি একটু হাইলাইট করতে চাই সেটা হচ্ছে শুদ্ধসত্য বাবুকে আমরা নানা রূপে জানি, যেমন অনির্বাণ বলেছে যে লেখক, নাট্যমঞ্চে আছেন, নানা রকমের অ্যাক্টিভিটিতে আছেন। উনি অনেক রকমের বই লিখেছেন যার কিছুটা পৌরাণিক আশ্রিত, যেমন ধরুন গঙ্গার হৃদি, তারপর তো মহাভারত গুলো আছেই। এগুলো যিনি মহাভারতের কাজ এখনো চলছে। এই নতুন যে বইটা বেরোচ্ছে যে পাইরেট, এটাও একটা ওরকম নতুন ধরনের নতুন দিক নিয়ে লেখা। এটা থ্রিলার এমনিতে, কিন্তু এই থ্রিলারটা লেখা হয়েছে সোমালির জলদস্যুদের নিয়ে, যার উপরে বাংলায় তেমন কোনো লেখা হয় না। কয়েক বছর আগে পর্যন্ত আমরা হয়তো সবাই খেয়াল করেছি যে সোমালি জলদস্যুদের নানা জায়গায় আক্রমণ হচ্ছে, নানা জায়গায় অনেক ভারতবর্ষ সহ যত বড় বড় দেশে, নানা দেশের নেভি ইত্যাদি ওখানে পাঠাতে বাধ্য হয়েছে। কিন্তু এই ব্যাপারে বাংলায় সেরকম কোনো বই এখনো পর্যন্ত লেখাই হয়নি। যদিও থ্রিলার লেখা হচ্ছে, কিন্তু এই পার্টিকুলার ব্যাপারটার উপরে তেমন কোনো থ্রিলার লেখা হয়নি। আর এই বইটির কথা যদি ভাবি, এই বইটি অনেকদিন আগে যখন পাবলিশ হয়েছিল তখনও বাংলায় থ্রিলার ব্যাপারটা ঠিক সেই লেভেলে প্রকাশিত মানে জমে ওঠেনি বা এরকম বলা যেতে পারে। তো ওকে, শুদ্ধসত্য বাবু চলে এসেছেন উনি। তো এবার আমরা ওনাকে জিজ্ঞেস করতে পারি আরো বিস্তারিত হবে। নমস্কার। আমাদের আজকের লাইভ শোতে। আচ্ছা অরিন্দম, তুই শুরু করবি? তুই শুরু করতে পারিস, তোর যদি কিছু থাকে। না, আমি করতে। ঠিক আছে। তো শুদ্ধসত্য বাবু, আমরা তো বৈরাগ প্রকাশন নিয়ে আপনার সঙ্গে কাজ করছি। তো আপনার প্রকাশিত বইটা বেরোবে আমাদের 21শে জুন, তাই তো? 21শে জুন বোধহয় আমাদের বেরোনোর কথা। তো এই লেখাটার পেছনের ইতিহাসটা কি আমাদের বলবেন? মানে হঠাৎ করে এই লেখার, মানে এই ধরনের একটা থ্রিলার, মানে যে সময় আপনি লিখেছেন সে সময় বাংলা সাহিত্যের থ্রিলার বা আমাদের বাংলায় সেইভাবে তো আসেনি। তো হঠাৎ করে এই লেখার ভাবনাটা আপনার কিভাবে এলো? এটা খুব মজা। আসলে থ্রিলার ধর্মী লেখা এর আগেও আরেকটি আছে যেটা বই হিসেবে প্রকাশিত হয়।
ইনফ্যাক্ট শিলালেখার কারণটা কি সেটা একটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। আমি যখন সেই অর্থে পেশাদারী ভাবে লেখালেখির জগতে এলাম তখন আমার মূল পরিচয়টা হচ্ছে মহাভারত। এবার অনেকেই আমাকে বলতেন যে এই জাতীয় লেখালেখি বেশি করে করা উচিত, মানে মহাভারত ওরিয়েন্টেড বা এই জাতীয় লেখালেখি বেশি করে করা উচিত। এবার হয় কি, লেখার জায়গা থেকে যত বিভিন্ন বিষয়ে নিয়ে, যত বিভিন্ন জনরে আমি লিখবো, যত বিভিন্ন বিভাগে আমি লিখবো বা ভাববো, আমার ব্যক্তিগত শিক্ষার পরিধিও বাড়ে। তো বস্তুত আমি উপন্যাস লিখতে শুরু করেছি তখন আমার বয়স বেশ কম। কিছু কিছু প্রকাশিত হচ্ছে পত্র পত্রিকায়, এরকম একটা জায়গা। সেই সময় দাঁড়িয়ে প্রথম এই জাতীয় উপন্যাসে হাত দিই, সেটা মহাভারতের অনেক। সেই উপন্যাসের বিষয়বস্তু ছিল হচ্ছে আর্জেন্টিনায় যে একটা, আপনারা জানেন, একটা দীর্ঘ সময় ধরে মিলিটারি জুন্টার শাসন চলেছে। সেই জুন্টার শাসন চলাকালীন সময়ে এই যে বহু মানুষ হারিয়ে যাচ্ছে, নিরুদ্দেশ হয়ে যাচ্ছে এবং তার বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ গড়ে উঠছে, এই সময়কালটাকে ধরে আমি একটি উপন্যাস লিখেছিলাম এবং খুব মজার একটা ঘটনা ঘটেছিল। মানে যে পত্রিকায় উপন্যাসটি প্রকাশিত হওয়ার কথা সেখানে উপন্যাসটি পাঠিয়ে দিয়েছে। একেবারে ছাপাখানায় যখন, তখন আমাকে সম্পাদক ফোন করে বলছে, আরে আপনি তো এই লেখাটা, মানে মূল লেখাটা লেখকের নামটা দেননি। আমি একটু ভাবি মূল লেখা লেখকের নাম দেননি, মানে সত্যি প্রথমে একটু নাম লিখেছি মূল লেখা বলতে, এটা তো মূল লেখা মানে এটা অনুবাদ নয়। মানে এতটাই প্রিঅকুপায়েড একটা সিস্টেম আমাদের আছে যে বাংলায় বসে একজন আর্জেন্টিনা নিয়ে লিখছে মানে সেটা অনুবাদ হতে বাধ্য, কোনো অবস্থাতেই সেটা মানে মৌলিক লেখা হতে পারে। অথচ এমন নয় যে এখানে কখনো এই জাতীয় লেখা হয়। আমার আগে, মানে আমি চাঁদের পাহাড় বাদই দিচ্ছি, আমি যদি কিউবা নিয়ে লেখালেখি ইত্যাদি প্রভৃতি এগুলোকে ধরি, আমার আগে অনেক পড়েছে। এবার সেইখান থেকে থ্রিলারটাকে ব্যবহার করার জায়গা নিয়ে আমার কতগুলো মানে প্রশ্ন তৈরি হয়েছিল বলেই আমি এটাকে হাত দিয়েছিলাম, যেটা এইখানে এই থ্রিলারটা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে থ্রিলারের যে ডাইমেনশন। মানে আমরা থ্রিলার কখন আসতে দেখি, প্রাথমিক পর্যায়ে যদি আমরা দেখি ক্রাইম ফিকশনের জায়গা থেকে, প্রাথমিক পর্যায়ে আমরা পাচ্ছি গোয়েন্দা। যে গোয়েন্দাদের আমরা পাচ্ছি খুব ইন্টারেস্টিং, সেই গোয়েন্দাদের ক্যাটাগরি গুলো কিন্তু খুব দেখার মতন। ধরুন মানে এডগার অ্যালান পো গোয়েন্দা, তিনি একজন বেসিক্যালি এমন একজন মানুষ যিনি আভিজাত্যে বিশ্বাস করেন, মাস যাকে বলে, জনসাধারণ যাকে বলে, তার থেকে খানিক দূরত্বে তিনি থাকেন, খানিক নন অ্যাটাচ তার একটা দৃষ্টিভঙ্গি, এবং যে কোনো ভাবনার জায়গা থেকে, অ্যানালিসিসের জায়গা থেকে তিনি যে কোনো রহস্য সমাধান করে তোলেন, এমপিরিক্যাল জায়গা থেকে করেন। এমপিরিক্যাল জায়গা থেকে করতে গেলে কি করতে হয়, জেনারেল আমাদের যে পুলিশিং এর যে পদ্ধতি, কোনো একটা ধরা যাক কোনো একটা হত্যা হলো বা কিছু হলো, বা এই ধরুন কিছু আগেই আমাদের এখানে সল্ট লেকে গুলি চালনা ইত্যাদি প্রভৃতি হলো, এই যে এদেরকে ধাওয়া করা থেকে শুরু করে এদেরকে ধরার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ায় পুলিশকে যেভাবে কাজ করতে হয় তার মূলটা হচ্ছে তথ্য অনুসন্ধান। একটার পর একটা খুব ছোট 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 তথ্য যুক্তে তাকে একটা থ্রেড তৈরি করতে হয়, যেই থ্রেডটার এন্ডে প্রবাবলি তথাকথিত অপরাধী থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু গোটা কাজটা কিন্তু ভীষণ পরিশ্রম সাপেক্ষ। মানে এখানে কোথাও কোনো বিলাসিতার জায়গা নেই, এখানে কোথাও কোনো আর্মচেয়ারিজমের জায়গা নেই। এবার এই পদ্ধতিটা কিন্তু অ্যালান পোর যে ডিটেকটিভ, তিনি কিন্তু একদম পছন্দ করেন। তিনি গোটাটা ভাবনার জায়গা থেকে দেন। এটা আসলে আধুনিকতার সাথে, মানে তথাকথিত যে আধুনিকতা, যেটা মানে আমরা 1500 শতক থেকে দেখছি সো-কল্ড মডার্নিটির জন্ম হচ্ছে। এই যে আধুনিকতা, এই আধুনিকতার সাথে পুরনো যেসব সিস্টেম গুলো ছিল, পুরনো সিস্টেম গুলোর সাথে না আধুনিকতার বিরোধের জায়গা।
এবং অ্যালান পো যদি ব্যক্তিগত জীবন ঘেঁটে দেখেন তাহলে দেখবেন পরিষ্কারভাবেই আমেরিকার দক্ষিণাঞ্চলে যে ধরনের ভিক্টোরিয়ান কালচার বা ব্রিটিশ ওরিয়েন্টেড কালচারাল যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাকে কিন্তু অ্যালান পো ভীষণ পছন্দ করে। এবং ইয়াংকি কালচার যাকে আমরা বলি, সেই ইয়াংকি কালচারটা কিন্তু তার একদমই। তো এতক্ষণ উনি বলছিলেন যে ওনার কিভাবে এই লেখার ধারণাটা এলো, এবং সেক্ষেত্রে একটা অদ্ভুত কথা উনি বললেন যে বাংলায় বসে বিদেশের পটভূমিকায় লেখা লেখা মানে সেটা খানিকটা অনুবাদ আর কি, যে এখানে বসে বাংলায় বসে মৌলিক লেখা যায়, এই ভাবনার জায়গাটাতে আমাদের বোধহয় একটা ব্লকেজ এখনো থেকে গেছে। যদিও চাঁদের পাহাড় বিভূতিভূষণ লিখেছিলেন, কিন্তু এখানে বসে উনি কিন্তু সম্ভবত আফ্রিকা সেভাবে ঘুরে আসেননি, তাই তো অরিন্দম? ঠিক কথা। উনি কিন্তু এই সমস্যাটা আছে অ্যাকচুয়ালি। ইভেন যদি বিদেশি পটভূমিতেও লেখা হয় কোনো গল্প, তাহলে অনেকেই হয়তো পড়তে শুরু করে প্রথমেই ভাবেন যে এটা কি মৌলিক গল্প, মৌলিক থ্রিলার, নাকি এটা কোনো অনুবাদ, যেটা সম্মুখে উনিও হয়েছিলেন আর কি। কিন্তু এখনকার দিনে এটা লেখা অসম্ভব কিছু না। যদি বিভূতিভূষণ যদি অত বছর আগেই চাঁদের পাহাড়ের মতো পুরো বিদেশি ভূমিকায় কিংবা চীনের গিয়ে ভূমিকায় পটভূমিকায় নানা রকমের গল্প লিখতে পারেন, তাহলে এখনকার দিনে যখন ইন্টারনেট এত অ্যাভেলেবেল, তাহলে এই ধরনের লেখা না হওয়ার কোনো অসুবিধা নেই আর কি, আমরা যেটা বুঝি। তো সেটাই, এটা একটু অবাক ব্যাপার বলতেই হয়। তো অরিন্দম, আমরা একটু নিজেরাই কথা বলি এই বইটা নিয়ে নাকি? হ্যাঁ, তো আমাদের একটুখানি এই বইটা সম্বন্ধে বলা দরকার, যে বইটা আমাদের বাংলা বা বিশ্ব সাহিত্য যে থ্রিলারের যে প্রচলন আছে, তার বিষয়বস্তু অনেক বেশি। বিশ্ব সাহিত্য দেখলে, বিশেষত যদি ইংলিশ সাহিত্য দেখি, তাহলে তার বিষয়বস্তু অনেক বেশি। আমাদের বাংলাতেও আমরা দেখেছি যে বিষয়বস্তুর কোনো কমতি নেই, কিন্তু সেই বিষয়বস্তুর দিক থেকেও এই জলদস্যু, আধুনিক জলদস্যু এবং তার পেছনে যেসব বড় প্লেয়াররা আছে, আমি ইচ্ছা করে শব্দটা ব্যবহার করছি, যে বড় প্লেয়াররা আছে তাদেরকে নিয়ে আসা, তাদেরকে তুলে নিয়ে আসা, সেই ব্যাপারটাকে এই বইটি পড়তে গেলে পাঠক সেটা বুঝতে পারবেন যে এটা শুধু থ্রিলার মানে জাস্ট একটা জলদস্যু আক্রমণ, তাকে প্রতিহত করার জন্য নিরাপত্তা বাহিনীর অ্যাটাক, এই শুধু এইটুকুর মধ্যে এটা নেই, শুধু এইটুকুর মধ্যেই নেই ব্যাপারটা জড়িত, তাই তো শুধুমাত্র এটা আরো বড় পটভূমিকাকে পেছনে কি ব্যাপার আছে সেগুলোও আপনি ধরার চেষ্টা করছেন, নয় কি? আমি দুঃখিত, নেটওয়ার্কের সমস্যার জন্য বারবার এটা হচ্ছে। তো যেখান থেকে বেরিয়ে গিয়ে আসার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে ডিফারেন্সের জায়গাটা, অর্থাৎ মাস কালচার, মাস এবং গোয়েন্দা, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সের জায়গাটা, সেটা কিন্তু সাহিত্য পদ্ধতি দীর্ঘদিন ধরে, এবং পৃথিবীর বেশ কিছু বিখ্যাত গোয়েন্দা গোটা অ্যাটিচিউডটার জায়গাটাই, এবং এই ধারাটার সূচনা করেছে। একদিন ধরে পড়তে ভীষণই মনে হচ্ছে আমরা যে আলোচনাটা করছিলাম, হ্যাঁ, তো অরিন্দম, তো আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে হ্যাঁ, এই বইটির মধ্যে পাঠক যেটি পাবেন যে কি করে একটা থ্রিলার, মানে কি করে ঘটনা শুরু হলো এবং কি করে ঘটনা শেষ হলো, এটা তো আছেই। একটা থ্রিলারের তো ঘটনাই হলো যে কি করে শুরু হলো, কি করে শেষ হলো, কিন্তু তারপরেও আরো যে ভূ রাজনৈতিক বড় বড় রাজনৈতিক শক্তি আছে, তারাও কিভাবে এর সঙ্গে যুক্ত আছে, সেটাই বইয়ে ভালো করে বলা হয়েছে। এবং বলা হয়েছে মানে এমন না যে শুধু তথ্যটা দেওয়া হয়েছে, সেটা কিভাবে গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গাকে আমাদের সবারই অগোচরে, সবারই অন্তরালে কিভাবে জুড়ে দিচ্ছে ব্যাপারটা,
সেটা এই বইয়ে ভালো করে ব্যাখ্যা করা হয়েছে। এবং এই বইটা আরেকটি যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এই বইটির ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে যে নিরাপত্তা বাহিনীর দিক থেকে যারা প্রধান ভূমিকা নেয় তাদের মধ্যে একজন হচ্ছেন ভারতীয় ব্যক্তি, আরেকজন হচ্ছে বাংলাদেশের মেয়ে। আমি একটুখানি বলেই দিলাম স্পয়লার মতো। তারা দুজনে মিলে অ্যাকচুয়ালি মুখ্য নিরাপত্তা বাহিনীর মুখ করে। এবং মেয়ে হিসেবে আরেকটা ব্যাপারও আছে যে আজকাল গুপ্তচর বৃত্তি বা এই ধরনের ব্যাপারে নারী মহিলা কখনোই পিছিয়ে ছিল না, কিন্তু তা সত্ত্বেও এই একবিংশ শতাব্দীতেও তারা সবসময় ফ্রন্ট রোল পায় না। তাদেরকে হয়তো অনেক সময় ব্যাক অফিসে রাখা হয় বা ডেটা প্রসেসিং এ রাখা হয়, ফিল্ডে নামতে দেওয়া হয় না। কিন্তু তাদের যখন পরিস্থিতি খারাপ দেখায় তখন কি হয়, তাদের চিন্তা ভাবনাটা যেহেতু সাধারণ লোকের থেকে পুরো আলাদা হয়, যেহেতু আমাদের আমি বলতে চাইছি তাদের নারীর চিন্তা ভাবনাটা যেহেতু পুরুষের চিন্তা ভাবনা থেকে একটু আলাদা রকম হয়, যে কোনো একটা সমস্যাকে অন্য দিক থেকে দেখা, কোনো একটা সমস্যার কিছু ইনোভেটিভ সলিউশন বার করা, সেটাও এই বইটার মধ্যে বেশ ভালো করে দেখা যাবে, যেটা আমরা বলতে পারি আর কি। তা সেই হিসাবে বলতে পারি যে থ্রিলারটার মধ্যে অনেক ইউনিক ব্যাপার আছে। যে এক তো হচ্ছে বিষয়বস্তু দিক থেকে, একটা হচ্ছে পটভূমিকা, বিস্তারিত পটভূমিকা নিয়ে কিন্তু তথ্যে ভারাক্রান্ত না করে, আরেকটা হচ্ছে যে একটি নারী, একটি মেয়ে কিভাবে শেষে এসে সবকিছুকে সামলে অ্যাকচুয়াল সলিউশনটা বার করলো। আমি একটু এগুলো আমার মতে, যেহেতু আমি বইটা পড়েছি সম্পাদনা করার সময়, আমার মতে বইটা ইউনিক পয়েন্ট হচ্ছে এগুলোই আর কি, প্রচন্ড ভালো। হ্যাঁ, না ওটা কেটে গেল। তো আমাদের সঙ্গে অনেক পাঠক বন্ধুই রয়েছেন, একটু তারা অনেক কিছু লিখছেন, আমি একটু বলে নিই এই পাকে। তনুশ্রী, আমাদের পাঠক বন্ধু তনুশ্রী সরকার দেব বলছেন, ওই পরিপ্রেক্ষিতে যেটা যখন আমরা আলোচনা করছিলাম যে এই বাংলায় বসে বিদেশি লেখার বর্ণনা দিতে গেলে কি হয়, তো উনি যেটা বলেছেন, উনি বলছেন যে লেখা যায় কারণ কল্পনা শক্তি দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছানো সম্ভব, তবে হ্যাঁ, বিদেশি সাহিত্যের প্রতি ভালোবাসা থাকাটা জরুরি। হ্যাঁ, আমরা আবার পেয়েছি আমাদের লেখককে। সুব্রতবাবু, খুব দুঃখিত, এরকম ইউজুয়ালি এখানে হয় না, খুব বাজে ব্যাপার হচ্ছে। এরকম হয়, নেটওয়ার্কের হতেই পারে, এতে কিছু বলার নেই, যে কাউকেই হতে পারে, এটা আপনার আমার সবারই হতে পারে। আমি সংক্ষেপই করি, না হলে পরে সত্যি ব্যাপারটা এরকম বারবার কেটে গেলে দাবি লাগবে। তো আমার বেসিক্যালি থ্রিলার লিখতে আসা, বা এই তারও আগে আমি তো গোয়েন্দা উপন্যাস লিখেছিলাম, সেটি এগুলো লিখতে আসার কারণ হচ্ছে এই যে তথাকথিত পপুলার যে ধারা, যে ধারাটাকে জেনারেলি সাহিত্যের ক্ষেত্রে লিটারারি ভ্যালুতে মনে করা হয় এর কোনো গুরুত্বই নেই। উল্টো দিকে উম্বেরতো একোর মতন লেখকেরা, তিনি দার্শনিক থেকে শুরু করে তার অপার আর কি গুণাবলী, সেই ধরনের মানুষ পর্যন্ত গোয়েন্দা উপন্যাস লিখছেন তার ভিতরে নিশ্চয়ই কিছু আছে। এই কিছু আছেটাকে একটু ধরা, বোঝা বা জানার জন্য আস্তে আস্তে এগোচ্ছে। ইনফ্যাক্ট আমাদের এই যে জেনারেল দেখার জায়গা, যে আমরা তথাকথিত জনপ্রিয় সাহিত্যকে আমরা ভীষণ কম গুরুত্ব দিই, বাদ দিয়ে দিই, তাকে খানিকটা কি বলা যায়, খাটো করার এক ধরনের প্রবণতা। এই প্রবণতাটা কিন্তু যদি আমি সাহিত্য, রাজনীতি সব দিক থেকেই দেখি, তাহলে পাশ্চাত্যেও কিন্তু বাকতিন থেকে শুরু করে গ্রামসির মতন লোকেরা কিন্তু বহুবার এর বিরোধিতা করছে। তারা সামাজিক উপাদানগুলোর মূল্য বের করার চেষ্টা করছেন তথাকথিত জনপ্রিয় লেখালেখি। তো আমি মূলত যে ধরনের লেখালেখি থাকি, বা তার আগে যে ধরনের লেখা লিখছিলাম, আমি জানি যে সেগুলো ভীষণ জনপ্রিয় লেখার পরিসর নয়। এবার এই জনপ্রিয় লেখার যে পরিসর আছে, সেই পরিসরের মধ্যে কি কি দেখা যায়, কি কি এক্সপ্লোর করা যায়, এটা করতে গিয়ে আমার খানিক গোয়েন্দা বা থ্রিলার ইত্যাদি লেখার দিকে আসা। এই পাইরেট থ্রিলারটির কথা একটু বলি। যে সময় আমি থ্রিলারটি লিখতে শুরু করছি, সেই সময়ে আমি গোটা পৃথিবীর ক্ষেত্রে যদি বলি, রাজনৈতিক ক্ষেত্রে সোমালিয়া একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা হয়ে উঠেছে। আমরা রাজনীতিতে শুনেছি, বা যে একটা রাষ্ট্র ধারাবাহিকভাবে ইতিহাস আমরা পেয়েছি রাষ্ট্র কিভাবে তৈরি হয়,
এবং কিছু কিছু রাজনৈতিক মতবাদ আছে যেগুলোতে রাষ্ট্র ফাইনালি ডুবে যাবে এরকম একটা ভাবনা, ডুবে গেলে পরে বাদ বাকিটা ঠিক থাকবে। তো যাই হোক, সেই ভাবনাতে আলটিমেটলি আমরা সেই রাজনৈতিক ভাবে কাউকে পৌঁছতে দেখি। কিন্তু সোমালিয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এই একটা অদ্ভুত কারণ। সোমালিয়া রাষ্ট্রটি গঠিত হওয়া এবং সোমালিয়া রাষ্ট্রটি ভেঙে পড়া, এখনো সোমালিয়ার কিন্তু অবস্থা যা, তাতে তাকে স্টেটলেস স্টেটই বলাটা এক ধরনের বাঞ্ছনীয়। সোমালিয়ার একটা দীর্ঘ ইতিহাস আছে, মানে তার সেখানে যে কেভ পেন্টিং পাওয়া যাচ্ছে সেটা কিন্তু 10,000 বছরের দিন, 1,000 বছরের বিষয়। সোমালিয়ার ধারাবাহিক মানে হর্ন অফ আফ্রিকার যে জায়গায় সোমালিয়া দেশটির অবস্থান বা আজকে যে সোমালিয়া বলে যা পরিচিত, সেই জায়গাটির সাথে গোটা বিশ্বের বাণিজ্যের যে রাস্তা, নৌ বাণিজ্যের যে রাস্তা, সেই রাস্তার একটা ভীষণ গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আফ্রিকার গোটা মহাদেশীয় ইতিহাসে সোমালিয়ার ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সোমালিয়ার মাধ্যমেই তথাকথিত মধ্যপ্রাচ্য থেকে, ভারতবর্ষ থেকে এই যে জায়গাগুলোর সাথে যোগাযোগ আফ্রিকার সাথে গড়ে ওঠা, তার মধ্যে অনেকাংশই সোমালিয়ার অবদান আছে বর্তমান সময়ে। এবং এরকম একটা রিচ হিস্ট্রি নিয়ে আমরা যদি তার মধ্যযুগটাও দেখি, দেখবো যে সেখানে কিন্তু বেশ বেশ একটা মানে ভালো অবস্থা। সেই দেশটা ধীরে 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 কলোনাইজড হয়ে দাঁড়ালো, মানে ব্রিটিশ প্রোটেক্টরেট স্টেট হয়ে দাঁড়ালো একটা অংশ ইটালিয়ান ফ্যাসিস্ট যারা তাদের দখলে চলে গেল। এবার এই সমস্ত কিছু থেকে যখন এরা মুক্তি পেল, সেই মুক্তি পাওয়ার জায়গাটা খুব ভয়াবহ হয়ে উঠলো, সেইটা একটা দেখা। আমি সোমালিয়াকে যখন থেকে ভালো করে স্টাডি করতে শুরু করলাম, তখন আমি দেখছি রাষ্ট্র বলতে যা যা কাঠামো আমরা বুঝি কিছু নেই, আইন, আদালত, পার্লামেন্ট, হেন তেন সব ভেঙে দিতে হয়ে গেছে। তাহলে দেশটা চলছে কি? খুব ইন্টারেস্টিং দেখা গেল কতগুলো ওই যে ভয়েডটা তৈরি হলো, পলিটিক্যাল ভয়েডটা, সেই পলিটিক্যাল ভয়েডটা তৈরি হওয়ার সাথে সাথেই ধীরে ধীরে কতগুলো রিজিওনাল বিষয় ঘটতে থাকে। এই যে প্রাচীন প্রথা যাকে আমরা বলি বা নীতি ইত্যাদি প্রভৃতি যাকে আমরা বলি, তার একাংশের পুনরুত্থান ঘটল। যে পুনরুত্থান ঘটার ফলে মানে সোমালিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাচীন প্রথাগত শাসন শুরু হল। এবং এই শাসনটা কিন্তু আলাদা করে নির্বাচিত জনপ্রতিনিধি ইত্যাদি প্রভৃতি নয়, খানিক সোমালিয়ার বিভিন্ন ট্রাইবের যারা বয়স্ক মানুষজন, তার থেকে শুরু করে যারা, এটা খুব গুরুত্বপূর্ণ যে, হ্যাঁ আমি প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই দেবো, আমি দেখছি প্রশ্নগুলো, জাস্ট এইটুকু বলে নিয়ে আমি প্রশ্নগুলোর উত্তরে আছি। এটা খুব গুরুত্বপূর্ণ যে সোমালিয়া কিন্তু আমরা যাকে তথাকথিত শিক্ষা বলি, সেই দিক থেকে কিন্তু একটা সময় ভীষণ এগিয়েছে। মানে তার যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাদ বাকি শিক্ষার পরিকাঠামো, সেটা কিন্তু আফ্রিকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। সেই রকম একটা দেশ যখন এরকম স্টেটলেস ক্যারেক্টার এসে দাঁড়ায়, তার ভেতরে কি ঘটে, কেন ঘটে, সেই জায়গাটাকে একটা দেখার ইচ্ছে আমার। এবার উপন্যাসটা যখন আমি লিখছি, সেই উপন্যাসটার মধ্যে সোমালিয়া কি করে এইখানে এসে পৌঁছলো, এই জার্নিটা নিয়ে আমি সত্যি কথা বলতে বিরাট স্পিচ দিতে পারি। বরং জার্নিতে পৌঁছানোর পর কি ঘটছে সেইটাকে আমি বলার চেষ্টা করছি, যেখানে এই পাইরেটরা ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। স্টেট যখন ভেঙে দেয় তখন কি ভালো সীমাটা নিয়েই কাজ করছে। আমি যদি গালফ অফ আদেনকে যদি ধরি, দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সোমালিয়ান স্টেটের যাবতীয় মেশিনারি অপসারিত হয়ে যাচ্ছে, অমনি আশপাশ থেকে, বিশেষ করে ইউরোপীয় থেকে শুরু করে এরকম কিছু কিছু এশিয়ান দেশ, তারা কিন্তু সোমালিয়ার ওই জলসীমা অতিক্রম করে তার ভিতরে ঢুকে সেখানে মাছ ধরা থেকে শুরু করে এমনকি তাদের যে নানান পারমাণবিক বর্জ্য থেকে শুরু করে এমন কিছু মেডিকেল ওয়েস্ট যেগুলো ওইভাবে উচিত না ফেলার কথা না, সমস্ত করতে শুরু, কেউ বাধা দেবে।
এই যে যখন তারা ঢুকলো একটি দেশের সীমান্ত অতিক্রম করে, তারা জবরদস্তি করতে, এইটার খানিক বলা যেতে পারে প্রতিক্রিয়া কিন্তু পাইরেসি জন্মাচ্ছে। অর্থাৎ তারা প্রাথমিক পর্যায়ে, যেটা হচ্ছে অনেকেই আমাদের পাঠক বন্ধুরা অনেক কিছু জানতে চেয়েছেন। বইটির নামকরণ তীর্থগুপ্ত জানতে চেয়েছেন, বইটির নামকরণ পাইরেট পাইরেট কেন। আমরা আবার পেয়েছি লেখককে, আমরা নিয়ে নিই। খুব যাতা হচ্ছে তো নেই, অদ্ভুত একটা সেই ছোটবেলা চোর চোর খেলার মতন হচ্ছে। থ্রিলার তো না, থ্রিলার, সত্যি থ্রিলার হচ্ছে। তো এই যে জলসীমা অতিক্রম করতে শুরু করার প্রতিক্রিয়া হিসেবে ওখানে যারা মৎস্যজীবী ছিল তাদেরই একাংশ কিন্তু এই প্রথম জলদস্যুতার মধ্যে ঢুকে গেল, কারণ তারা মাছ পাচ্ছেন না বলে তারা যেটা ফেস করছেন সেটা হচ্ছে তাদের পেছনে কোনো মানে ধরা যাক একটা নেভি আছে, একটা এক ধরনের যাকে আমরা বলি মেরিন পলিসি আছে, তাহলে কি হয় এই জাতীয় জিনিসের মোকাবিলা রাষ্ট্র করে। এবার যেখানে রাষ্ট্র অনুপস্থিত, শুধুমাত্র সমাজ রয়ে গেছে ভূমিতে, মানে ল্যান্ডে, সোমালিয়ান ল্যান্ড যেটা পুন্টল্যান্ড থেকে শুরু করে যাবতীয় যে অংশগুলো মিলে সোমালিয়া হচ্ছে, সেই ল্যান্ডে এক ধরনের সামাজিক শাসন চলছে। জলটা কি হয় এই জায়গাটাতে এসে কিন্তু তারা খানিকটা বলা যেতে পারে প্রতিরোধের জায়গা হিসেবে এই প্রথম মানে পাইরেসি জায়গাটায় চলে আসে। যেসব এরা ঢুকছে তাদেরকে ঠেকানো, এবং ঠেকাতে গিয়ে তারা খানিকটা আরেকটু মাথা যা হয় আর কি আরেকটু বাড়ে, সেই বাড়ার জায়গা থেকে তারা মনে করলেন যে আমরা যদি এইগুলোকে দখল করতে পারি, মুক্তিপণ চাই, তাহলে আমাদের উপার্জন বাড়ে। এই উপার্জন বাড়ার জায়গাটা কিন্তু আরো ইন্ধন যোগাতে শুরু করলো আরো কতগুলো ছোট ছোট জিনিস। সেটা হচ্ছে সোমালিয়া একটা দীর্ঘ গৃহযুদ্ধের মধ্যে দিয়ে চলেছে এবং এখনো তার সবটাতে শেষ হয়ে গেছে তারই মধ্যে ঢুকেছে হচ্ছে খানিক মৌলবাদী যে অবস্থান, আল শাবাবের মতন গোষ্ঠী ইত্যাদি প্রভৃতি। তারা সোমালিয়ার, যেহেতু সোমালিয়ার বিরাট মানে বৃহত্তর পপুলেশন তথাকথিত ভাবে ইসলাম ধর্মীয়, তারা সেই জায়গাগুলোকে ব্যবহার করতে শুরু করেছে, ইসলামিক শাসন থেকে শুরু করে এই জায়গাগুলোকে নিয়ে মানে বাড়ার চেষ্টা করেছে। যখন এই স্টেটলেস হালটা বাড়ার চেষ্টা করেছে, এবার এই সমস্ত কিছুর ক্ষেত্রেই তো অর্থের প্রয়োজন হয়, সেই অর্থটা আসবে। পাইরেসি সেখানে অর্থের ক্ষেত্রেও খানিক সাহায্য করছে। মানে আমি তো যে সময়টা লিখছি জলদস্যুতা নিয়ে লিখছি, ল্যান্ড পাইরেসিও কিন্তু তার পরবর্তীকালে মানে 2017 থেকে এটা ডিক্লাইন করতে শুরু করলো সি পাইরেসিটা, ল্যান্ড পাইরেসিটা কিন্তু আরো বাড়তে শুরু করলো 2017 পর। এবার এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে বাদবাকি দেশগুলোর ভূমিকা, প্রথমত হচ্ছে গৃহযুদ্ধ যখন শুরু হয়েছে তখন ইউএনও থেকে শুরু করে সবাই তারা ফোর্স পাঠিয়েছে, হ্যান করেছে ত্যান করেছে। তারপর কিছুদিন পরে সেই ফোর্সের যখন ক্যাজুয়ালিটি হতে শুরু করলো, তারা হারিয়ে যেতে শুরু করলো, তারা সরে গেলে। মানে এটা অদ্ভুত আমাদের রাজনৈতিক পরিসর, আমরা পুরো জায়গাটাকে মানে খালি করে দিয়ে চলে। এবার ওই মানুষগুলো কি করবে, দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস। এই জায়গাগুলো ভীষণ ভীষণ অদ্ভুত, ভীষণ মানে বিভিন্ন দেশেই যেখানে যেখানে উপনিবেশ তৈরি হয়েছে, আমাদের দেশে যারা উপনিবেশ তৈরি করেছেন তারা এমন একটা হালে গোটাটাকে ছেড়ে দিয়ে যান যেটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, ফ্র্যাগমেন্টেড হয়ে দাঁড়ায়, ভায়োলেন্ট হয়ে দাঁড়ায় এবং দীর্ঘ সময় ধরে তার বিষ বইতে হয়। আমরা এখনো বলছি, সোমালিয়ার ক্ষেত্রেও তাই হচ্ছে। এবং এটা খেয়াল রাখার দরকার, সেটা হচ্ছে সোমালিয়া কিন্তু অয়েল রিসোর্সের জায়গা থেকেও গুরুত্বপূর্ণ, মানে শুধু ট্রেডিং পোস্ট হিসেবে নয়, অয়েল রিসোর্সের জায়গা থেকেও সোমালিয়া সমান গুরুত্বপূর্ণ। যত মিডল ইস্টের ক্রাইসিস বেড়েছে, অয়েল নিয়ে মানে তেল নিয়ে সমস্যা বেড়েছে, ততও কিন্তু সোমালিয়ার রাজনৈতিক গুরুত্ব বেড়ে গেছে। ফলে পলিটিক্যাল প্লেয়ার্স যে শব্দটা অরিন্দম একটু ব্যবহার করছে, একদম অ্যাবসলিউটলি পলিটিক্যাল প্লেয়ার্স, তারা সোমালিয়াকে প্রথম পর্যায়ে ছেড়ে দিয়ে চলে গেলেন। তারপর যখন দেখলেন পাইরেসি নিয়ে সমস্যায় পড়ছেন, পাইরেসিটাকে সামলাতে পারছেন না, তখন আবার তারাই নানান ইউএনএতে নানান রেজলিউশন হেনতেন ইত্যাদি নিয়ে সোমালিয়ার
পাইরেটদের বিরুদ্ধে ফোর্স খারাপ করবে। ঠিক আছে, মানে বেআইনি কাজ তার একটা তো অবশ্যই মোকাবিলা হওয়া উচিত, কিন্তু বেআইনি কাজ তো আগেরগুলো ছিল। মানে একটা দেশের জলসীমা অতিক্রম করে তার যাবতীয় সামুদ্রিক সম্পদ তুলে নেওয়া, সেই দেশটাকে আরো ভয়াবহ পরিবেশের ইয়ের মধ্যে ঠেলে দেওয়া, নিউক্লিয়ার গার্বেজ মানে বুঝতেই পারছি, মেডিকেল গার্বেজ ভয়ঙ্কর সমস্যাজনক হয়। সমস্ত কিছু খুব পরিকল্পিত ভাবে ওখানে দাম করে আসা হচ্ছে, তার শাস্তি কি হয়েছে না। এবার এই যে ইন্টারাকশন গুলো, মানে কিভাবে আসলে এই খেলাগুলো হয়, কারা এই খেলাগুলো খেলে, সেগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করার জায়গাটা আসলে এই উপন্যাসটার প্রাথমিক উদ্দেশ্য। মানে জেনারেলি আমাদের ক্ষেত্রে কি হয় যে ধরুন অমুক রাজবাড়ির গুপ্তধন, সেইটা খুঁজে বের করা ইত্যাদি, এটা তো অনেক অনেক হয়েছে এবং অনেক হচ্ছে। আমি যেটা দেখতে চাইছিলাম বা আমি আমার জায়গা থেকে দেখতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা তো বাঙালিরা অনেক ক্ষেত্রেই বলি যে আমরা ভীষণ আন্তর্জাতিক, তাহলে সত্যি সত্যি আন্তর্জাতিক সমস্যার জায়গাটা সব থেকে ওয়ার্স্ট পসিবল স্টেটে দেখাটা বোধহয় আমাদের কোথাও কাজের মধ্যেও পড়ে। কারণ আজকে আমি যখন সোমালিয়ার এটা নিয়ে কথা বলছি, খেয়াল করলে দেখবেন আমাদের এই দক্ষিণে এই সুন্দরবন অঞ্চলে কিন্তু জলদস্যুতা একটা বিপুল বিষয়। সবসময় যে ভীষণ খবরে আসে তা না, কিন্তু জলদস্যুতা সুন্দরবন থেকে শুরু করে সমুদ্র সংলগ্ন অঞ্চলগুলোতে কি গুরুত্বপূর্ণ বিষয় তার যারা ওখানে যাতায়াত করেন বা যোগাযোগ আছে তারা জানেন, এবং সেগুলোর কারণের জায়গাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। তো এই যে ফেল স্টেট হতে থাকলে কি কি হয়, আমরা কিন্তু খানিক মানে সোমালিয়ার দশায় আমরা পৌঁছইনি ঠিক, কিন্তু যে পদ্ধতিতে চলেছে গোটা সিস্টেম গুলো বা চলছে যে পদ্ধতিতে, তাতে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। আচ্ছা, এই অবধি মানে আমি প্রচুর বকছি আর কি, অবধি বলে নিয়ে একটু বন্ধুদের উত্তরগুলো প্রশ্নগুলো শুনি। না, সিরিজ করার ইচ্ছে সত্যি বলতে প্রথমে ছিল আমার, এখন এক্ষুনি আমি আর সিরিজ করার কথা ভাবতে পারছি না। তার কারণ হচ্ছে অন্যান্য অনেক লেখা হাতে জমে আছে, এবার যতক্ষণ না শেষ করতে পারবো ততক্ষণ আবার আর একটা লেখার কথা ভাবাটা সত্যি ডিফিকাল্ট। ইনফ্যাক্ট আমি দুটি চরিত্র যখন তৈরি করছি, তার মধ্যে একটি চরিত্র তথাকথিত ভাবে আর কি পশ্চিমবঙ্গের বাঙালি চরিত্র, যে আমেরিকাতে বড় হয়েছে, জন্মেছে, বড় হয়েছে, আর যে মেয়েটি আর কি, মেয়েটির চরিত্র হচ্ছে বাংলাদেশের মানে সেই অর্থে আর কি বাংলাদেশি একটি পরিবার থেকে তার জন্ম, লন্ডনে জন্মেছে। তো এই দুটি চরিত্র খানিকটা প্রোটাগনিস্টের মতন কাজ করেছে। আমার খুব ইচ্ছে ছিল যে এই দুটি চরিত্রকে পরবর্তীকালে যদি সময় সুযোগ পাই, আমার ইচ্ছে ছিল মানে আছে এখনো, যদি সময় সুযোগ পাই তাহলে আমাদের এই উপমহাদেশের কিছু বিষয় নিয়ে এই দুটি চরিত্রের ইন্টারাকশনের জায়গাটাকে তৈরি করা সম্ভব হলে আরেকটা ছিল। তো সেটা এখনো বলা যেতে পারে পরিকল্পনার পর্যায়ে শুধু রয়েছে, হাত দিতে। তো হ্যাঁ, পরিভাষা নিয়ে কিছু ক্ষেত্রে তো অসুবিধা সত্যিই পড়তে হয়। অসুবিধে পড়তে হয় এই কারণে যে বিশেষ করে মানে আমি যখন আন্তর্জাতিক পরিসর নিয়ে কথা বলছি তখন সেখানে যে কয়েনেজ গুলো খুব সহজে ইউজ হয় এবং প্রত্যেকটা কয়েনেজের মানে পাল্টে যায়। তো মানে ধরুন গেম, গেম শব্দটাকে আমরা খেলাধুলো হিসেবে, আচ্ছা গেম শব্দটা কোনো একটা স্তরে এসে কিন্তু শিকারের জায়গায় চলে গেছে, গেম সেটা একটা জায়গা, মানে পরিভাষাগত একটা বদল ঘটে গেছে। আবার গেম শব্দটা আরো পরের দিকে স্ল্যাং এর দিকে যত চলে যাবেন তত দেখবেন ইউরোপে গেম শব্দটা স্ল্যাং এর দিকে যেতে 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 খালি দর্শনকে ইন্ডিকেট করতে শুরু করে। আমেরিকায় যদি গেম শব্দটা চলে যায় তাহলে দেখবেন সেই শব্দটা আবার মানে একদম গ্যাং ওয়ারের ক্ষেত্রে যে এলাকা দখলের যে স্ট্র্যাটেজি সেদিকে চলে যায়। আবার রাজনীতিতে গেলে গেমের পরিভাষা পাল্টে যায়। তাহলে তো আমি যখন বাংলা ভাষায় লিখছি যে পরিস্থিতি বা পরিবেশ নিয়ে লিখছি সেই পরিস্থিতিতে আমাকে ওইটা খানিকটা ভাবতে হচ্ছে যে কোন ক্ষেত্রে আমি সরাসরি সেই শব্দগুলোই ব্যবহার করব, কোন ক্ষেত্রে আমি বাংলায় তার মানে একটা মানে বা একটা আরেকটি শব্দ তৈরি করতে হবে, সেটা অবশ্যই ভাবতে হচ্ছে, তর্জমা করে ব্যবহার করা, তর্জমা করে ব্যবহার।
এই এতক্ষণ ধরে যে পাইরেসির কথা বলছিলাম, মানে আসলে পাইরেসির জায়গাটা একদিক থেকে যেমন অপরাধ, তেমন উল্টো দিক থেকে দেখতে গেলে পাইরেসিও তৈরি করার পেছনে আসলে আমাদের অপরাধগুলো কাজ করছে, মানে বাকি বিশ্বের অপরাধগুলো কাজ করছে। এইটাকে খানিকটা বলা যেতে পারে ফোকাসে আনার জন্যই পাইরেট নামটাকে মানে পড়লে হয়তো, আমি জানি না আপনারা পাঠক পড়লে পরে হয়তো আপনাদের মনে হতে পারে আলটিমেটলি পাইরেটটা কি বা কারা। হ্যাঁ বলুন। আচ্ছা, আঞ্জনেয় ভট্টাচার্য বলছেন সোমালিয়ার প্রেক্ষাপটে গল্প, বাংলা ভাষায় লিখেছেন। সোমালিয়ার আঞ্চলিক ভাষার অনুষঙ্গ কিছু কি ব্যবহার করেছেন, বা সোমালিয়া বাংলায় সোমালিয়ান চরিত্র কথা বলছে, এই ব্যাপারটা হ্যান্ডেল করতে গিয়ে কি কোনো সমস্যা হয়েছে, বা বিষয়টা কিভাবে ভেবেছেন? আমরা শুনবো। সেটা সত্যি কথা বলতে প্রথমেই আমি ভাষার ক্ষেত্রে একদমই সোমালিয়ান আঞ্চলিক ভাষার কোনো অনুষঙ্গ ব্যবহার করতে পারতাম, সহজেই করতে পারতাম, কারণ ঘটনাচক্রে পৃথিবীর নানান প্রান্তে বন্ধু বান্ধবেরা ছড়িয়ে আছে, এবং আফ্রিকার নানান প্রান্তেও বেশ কিছু বন্ধু বান্ধব আছেন। আমি চাইলে পরেই সেগুলো কালেক্ট করা এবং ব্যবহার করাটা খুব কঠিন ছিল। কিন্তু আমি একটা জিনিস করতে চাইনি, কেন করতে চাইনি তার রাজনীতি একটু বলি। মানে ধরুন আমি একটি চরিত্র, সোমালিয়ান চরিত্র, সেটি তার ভাষার মধ্যে, মানে বাংলাতেই তো আমাকে লিখতে হবে, তো এক্স্যাক্টলি তার ভাষাটা লিখতে পারবো না, সেক্ষেত্রে পাঠক পড়তে পারবে বা বুঝতে পারবে যদি তিনি এই ভাষাটি না জানেন। এবার আমি যখন ওই কাজটা করার সময় আচমকা ওই একটা দুটো শব্দ ব্যবহার করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের ওই উপর থেকে দেখার মতন অবস্থা তৈরি। উপর থেকে দেখার মতন অবস্থা বলতে একটু পরিষ্কার করি, সেটা হচ্ছে সান্থালরা আমাদের দিকু বলে, বাঙালিদের একটা বড় অংশকে দিকু বলে, কারণ বাবুয়ানিটার সাথেই সান্থালদের প্রথম পরিচয় হচ্ছে বাঙালিদের বাবুয়ানি। এবার আমি যখন কোনো একটি উপন্যাস লিখছি সেইখানে সান্থালি ভাষাকে ব্যবহার করতে যাই, হয় আমি তাকে পুরোপুরি ব্যবহার করব, আর যদি না করি তাহলে শুধুমাত্র কতগুলো শব্দ দিয়ে আমি শুধু সান্থালিকে বোঝাতে পারবো, সেক্ষেত্রে কোথাও একটা তার ভাষার অবমাননার প্রশ্ন আসে। এইটা আমার অন্তত ব্যক্তিগতভাবে ভীষণ মনে হয়, যেই কারণে খানিকটা বলতে পারেন যে অমিয় ভূষণ মজুমদার এটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে, তিনি যে অসামান্য সব উপন্যাসগুলো লিখেছেন তার অনেক ক্ষেত্রে এই পরিভাষা বানাতে গিয়ে বা ভাষা বানাতে, ধরা যাক একটি অঞ্চলের ভাষা, সিলেটের ভাষা, বীরভূমের ভাষা, এই যে এইরকম নানান আমরা ভাষার পরিচয় দিই, তো তিনি কিন্তু একদম ওরকম কোনো আঞ্চলিক পরিচয় না দিয়ে নানান অঞ্চল থেকে উপাদান সংগ্রহ করে আরেকটা নতুন ভাষা নির্মাণ করছেন চরিত্রের, এবং এটা খুব সিরিয়াসলি করছেন, কারণ ওই আঞ্চলিকতাটা যেমন গুরুত্বপূর্ণ তেমন এটাও একটা বিষয়, সেটা হচ্ছে আঞ্চলিকতাটা কার কাছে গুরুত্ব। যিনি ভূমিপুত্র, যিনি ও ভাষায় লিখছেন তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তার কাছে সঠিক ব্যবহারটা হতে পারে। আমি যদি বাইরে থেকে সেই ভাষাটাকে ব্যবহার করতে থাকি, এখানেও কোথাও এক ধরনের ওই কলোনাইজেশনের যে চিন্তা ভাবনা সেটা কাজ করে। হ্যাঁ, এখানে অন্য কোনো ভাষা আমি ব্যবহার করিনি এমন না, আমি এখানে কোথাও কোথাও ইংরেজি ব্যবহার করেছি, ইংরেজিকে একদম সরাসরি ব্যবহার করেছি, কিন্তু সেটা ব্যবহার করার কারণ হচ্ছে ইংরেজির উপনিবেশ হিসেবেও, মানে ইংরেজি সোমালিয়ার কিন্তু বেশ পরিচিত ভাষা এবং প্রচলিত ভাষা আরবির পাশাপাশি। আরবিও কিন্তু সেই অর্থে সোমালিয়ার নিজস্ব ভাষা নয়, তো ইংরেজি অনেক প্রচলিত, সেই প্রচলনের জায়গা থেকে এবং নেচারটা, মানে তার বেসিক যে পলিটিক্যাল নেচার সেটা বোঝাবার জন্য ইংরেজির উপনিবেশ বা পরবর্তী ক্ষেত্রে ইভেন আমেরিকার ক্ষেত্রেও ইংরেজির প্রভাব তার উপনিবেশিকতা সেইটাকে আমি ব্যবহার করছি। সোমালিয়ার আঞ্চলিক বৈশিষ্ট্য, তার জিওপলিটিক্স, এটাকে আমি বেশি ব্যবহার করছি, কিন্তু ভাষার ক্ষেত্রে আমি চেয়েছি পাঠকের কাছে সহজে পৌঁছে, যাতে পাঠক বিষয়বস্তুটা ছুঁতে তার কোনো অসুবিধা নেই। মানে এমনিতেই কিছু কিছু নাম ব্যবহার করতে হয়েছে, যেহেতু শুধুমাত্র আখ্যানটা মানে সোমালিয়া নিয়ে নয়, আখ্যানটা অনেকটা ভূখণ্ড জুড়ে জড়িয়ে। মানে ধরুন এখানে আমাদের থাইল্যান্ড থেকে শুরু করে, জার্মানি থেকে শুরু করে, ইতালি থেকে শুরু করে নানা, মানে এই মহাদেশগুলোরও নানান দেশ বা রাষ্ট্র এই আখ্যান ভাগের সাথে যুক্ত হয়ে গেছে। তার ফলে
সোমালিয়ার সমস্যাটা বিষয়বস্তুর কেন্দ্রে মানে উপন্যাসের কেন্দ্রে রয়েছে, কিন্তু বাদবাকি পরিসরগুলো আছে সেখানে এমনিতেই আমাকে এমন কিছু নাম ব্যবহার করতে হয়েছে যে নামগুলোর সাথে আমরা বাঙালিরা সচরাচর খুব বেশি পরিচিত হই। ওই নামটা পড়তে গেলে প্রাথমিকভাবে একটা হোঁচট খাওয়ার আশঙ্কা আছে, কিন্তু সেটা বলা যেতে পারে যে আমি হয়তো অন্যভাবে ব্যবহার করতে পারতাম, সেই সাজেশন কেউ কেউ কখনো কখনো দেননি এমন না, কিন্তু আমি চেয়েছি থাক, কারণ ওই হোঁচট খাওয়াটাও এক ধরনের পরিচিতির জায়গা, মানে আচ্ছা এরকমও নাম হয়, আচ্ছা এইভাবেও নাম হয়, এই জায়গায় এই ধরনের মানুষের এই ধরনের প্যাটার্ন হয়। অন্যের সংস্কৃতিকে যতক্ষণ না আমি জানছি বা বুঝছি ততক্ষণ তো সত্যি আত্মীয়তা তৈরি হতে পারে না। খানিকটা সেই আত্মীয়তাটাকে বজায় রাখার জন্যই এই নামগুলো বা আর কখনো কখনো স্বল্প ইতিহাস সেটাকে ব্যবহার করা, সেগুলো আমি অবশ্যই করেছি। আচ্ছা, তীর্থগুপ্ত বলছেন যে বিষয়ে লেখা তাতে রাজনীতি আসা স্বাভাবিক, এটা কি কোনো সমস্যায় ফেলেছিল? বিন্দুমাত্র সত্যি বলছি, আমাকে একদম কোনো সমস্যায় ফেলেনি, কারণ যে কোনো লেখাই রাজনৈতিক লেখা, যাই লিখি না কেন, আমরা যে যাই লিখি তার একটা রাজনীতি থাকে, আমরা যে যেমন ভাবে বাঁচি তার একটা রাজনীতি থাকে। এমনকি যে মানুষ বলেন যে আমি ওসব রাজনীতির মধ্যে থাকবেন না, কি করবে, গোটা রাষ্ট্র সমাজ ব্যবস্থা বিশ্ব সত্তা পরিচালন শক্তি রাজনীতি অর্থনীতির হাতে আছে, কোনো একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় এই গোটাটার বাইরে বেরিয়ে থাকা। আমি সব থেকে গূঢ় গোপনতম অঞ্চলেও যদি কোনো মানুষ থেকে থাকে, তিনিও কিন্তু আসলে এই রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত, কারণ তাকে গূঢ় বা গোপন অঞ্চলে থাকার জন্য অসম্ভব প্রয়াস চালাতে, যাতে তিনি এই ব্যবস্থাটার সাথে সম্পর্কিত না হন, সেটাও একটা কাজ। কাজেই রাজনীতি আসবে, এবং সেটা আমার ক্ষেত্রে অন্তত সত্যি কথা বলতে সমস্যা হয়। আচ্ছা, আর একটা বলেননি, আমাদের এই পাইরেটস এর প্রচ্ছদ করেছেন ইন্দ্রনীল ব্যানার্জি, অসম্ভব সুন্দর প্রচ্ছদের জন্য শিল্পীকে আমাদের অশেষ কৃতজ্ঞতা। আচ্ছা, রোষ্টি চৌধুরী বলছেন, আচ্ছা রোষ্টি চৌধুরী বলছেন দারিদ্র্যের কারণে লোকে হয়তো দস্যু হয়, কিন্তু এইসব দস্যু যারা নারীর উপরে অত্যাচার করে তারা কি প্রকৃতিগতভাবেই ক্রিমিনাল না? জটিল প্রশ্ন। প্রশ্নের দুটো জিনিসকে আমি প্রথমে একটু আলাদা। এই প্রকৃতিগতভাবে ক্রিমিনাল শব্দটা আপনি দারুণ ব্যবহার করেছেন, এই শব্দটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট প্রকৃতিগতভাবে আমরা বোধহয় সেই অর্থে ধরতে গেলে সবাই ক্রিমিনাল। কেন? জীবন চক্র যেভাবে চলে তার নিয়ম হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনি যদি সিম্পলি খাদ্য চক্র দেখেন তাহলে কি হয় আপনারা খুব ভালো করে জানেন, মানে হরিণ ঘাস খায়, বাঘ হরিণ খায় ইত্যাদি প্রভৃতি করে মানুষ সব খায়। তার মানে আমাদের ক্রমাগত এক ধরনের হত্যালীলার মধ্যে দিয়েই চলতে হয়, এটাই প্রকৃতির স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে আছে। এবং মানুষ তথাকথিত ভাবে যে নিজেকে প্রকৃতির সব থেকে গুরুত্বপূর্ণ জীব বলে দাবি করে, সে কিন্তু এখনো এই পর্যায়টা পেরিয়ে যেতে পারেনি। এখনো তাকে, আমি পশু হত্যা না করতে পারি, আমি কিন্তু গাছপালা হত্যা করবো, কারণ আমাকে শাকসবজি খেতে হবে, কাজেই তারও প্রাণ আছে, সুতরাং সেটাও হত্যা। এইবার এটা একটা পর্যায়, আরেকটা পর্যায় হচ্ছে সেটা হচ্ছে সত্যি কথা বলতে আইন সংবিধান যাবতীয় যা কিছু এই ধারণাগুলো হোমোস্যাপিয়েন্স যখন উদ্ভব হচ্ছে তার তো ছিল না। কোন একটা অঞ্চলে এক একটা অঞ্চলে ধরা যাক এক একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীগুলো তারা নিজেদের প্রাণের দায়ে একত্রিত হয়ে আছে, নিজেদের প্রাণের দায়ে অন্যের সাথে যুদ্ধ করছে, অন্যেরাও তাদের প্রাণের দায়ে তাদের সাথে যুদ্ধ করছে। মানে অন্য বলতে আমি মানুষ থেকে শুরু করে অন্যান্য সব প্রাণীর কথাই বলছি। এবার এই করতে 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 সভ্যতার একটা স্টেজ আসছে যখন সম্পদ ইত্যাদি প্রভৃতির প্রশ্ন আসছে। সম্পদ যখন একটু জড়ো হতে শুরু করলো তখন আইন কানুনের সৃষ্টি হলো। এবার এই আইন কানুন যত সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টি হওয়ার পেছনে মূল যে ক্রাইটেরিয়ানটা, সেই ক্রাইটেরিয়ানটা হচ্ছে সম্পদকে কিভাবে দেখবো, কিভাবে রক্ষা করবো। সবার একরকম সম্পদ নয়।
আমরা অল্প বয়সে গল্প শুনতাম আদিম এক সাম্যবাদী সমাজ ইত্যাদি প্রভৃতি। পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে তার সাথে খানিক দ্বিমত পোষণ করার জায়গা এসছে, মানে আদিম ওরকম সাম্যবাদী সমাজটা আদৌ ছিল কিনা সেটাও একটা ভাবার বিষয়। মানে তখনও মানুষের অন্যান্য প্রাণীর মতোই খানিক লোভ ছিল, মানে ধরুন দেখবেন যে একটা জায়গায় খাবার পড়ে আছে, কয়েকটা কাক সে খাবারটা নিয়ে কাড়াকাড়ি করছে। তো কাড়াকাড়ি করছে তারা তাদের মধ্যে, মানে কেউ আমরা সমান ভাগ করে নেবো, ভাগ করে নিয়ে সমান সমান খাবো, এটা তাদের মধ্যে প্রচলিত নয়। মানুষের ক্ষেত্রেও তাই। আর পাঁচটা প্রাণীর মতো মানুষও তো এক ধরনের প্রাণী মাত্র, তার বেশি কিছু নয়। মানুষ শব্দটা অনেকটা ওজন বহন করে, কিন্তু সেটা অনেকগুলো স্তর পেরিয়ে গেলে যাবে। আদারওয়াইজ বাই ডিফল্ট আমি এই চেহারা বা এই স্পিসিসে জন্মেছি, এর বাইরে কিছু না, আমি আরেকটু প্রাণী। তো লোভ লালসা ইত্যাদি প্রভৃতি তাদেরও ছিল, তাদেরও কোথাও না কোথাও এই জায়গাগুলো কাজ করেছে। যেহেতু কাজ করেছে, স্বাভাবিকভাবে তাদের যে অপরাধের ভাবনাটা, সেই ভাবনাটা কেমন এটা দেখার বিষয়। যদি আপনি উল্টো দিক থেকে দেখেন যে এই ভাবনাটা কেমন ভাবে এসছে বা কিভাবে এসছে, সে দীর্ঘ ইতিহাস, আমি তার মধ্যে এখন যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলতে চাই যে সেই ইতিহাসের মধ্যে দেখা যাচ্ছে যখনই সম্পদের জায়গাটা এসে গেছে, তখন আইন কানুন করা হতে শুরু করেছে। মানতেই হবে, না মানলে তার শাস্তি, অর্থাৎ রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টের সিস্টেম তখন থেকেই চলতে শুরু করেছে, যেটা আজকের তথাকথিত সমাজে দাঁড়িয়ে একদম একটা এমন একটা হাইটে এসে পৌঁছেছে যেটা আনপ্রেসিডেন্টেড। এবার আপনি যে প্রশ্নটা করলেন যে পাইরেট নারী, আমি একবার প্রশ্নটা দেখতে চাই, যে পাইরেট নারীকে ধর্ষণ করছে এরকম জাতীয় কিছু একটা প্রশ্ন, সে ভালো না খারাপ? হ্যাঁ, দারিদ্রের কারণে লোকে দস্যু হয়। এবার এই জায়গা থেকে যদি আমি দেখি, তাহলে রশ্মি, দারিদ্রের কারণে লোক দস্যু হয় এটাও খুব মহান বিষয় নয়। আমি কখনোই একে মহান বলছি, আমি ক্রিয়া প্রতিক্রিয়ার জায়গা থেকে বিষয়টাকে দেখতে চাইছি, এক নম্বর। দু নম্বর হচ্ছে, তাদের মধ্যে যারা স্পেসিফিক্যালি ধরুন নারীর ওপর অত্যাচার করছে, তারাই প্রথম মানুষ নন যারা এই কাজটা করছে। যদি আপনি গোটা বিশ্বের ইতিহাস দেখেন, তাহলে দেখবেন সব থেকে প্রাচীন সামাজিক দ্বন্দ্ব বা রাজনৈতিক সামাজিক দ্বন্দ্ব কিন্তু নারী আর পুরুষের মধ্যে। যারা পাইরেট নন, তারা কি নারীর উপর অত্যাচার করেন না? বহু 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 সমাজে, ইতিহাসের হাজার হাজার পাতায় এই চিহ্ন একেবারেই খোদাই করা আছে। পুরুষতন্ত্র যখন যেভাবে সুযোগ পেয়েছে, সে নারীকে কাজে লাগিয়েছে, প্রয়োজন হলে অত্যাচার করেছে। মানে এটা পুরুষতান্ত্রিক একটা চেহারার জায়গা। আমি বলি যুদ্ধক্ষেত্রের কথা, ধরুন একদম প্রাচীন দিকের ট্রাইবাল যুদ্ধগুলোর কথা, যেটা আজ অব্দি চলছে, যেটা আজ অব্দি মানে বাহিনীগুলোর ভেতরে কোথাও ঢুকিয়ে দেওয়া, আক্রমণের জায়গায় সম্পদ লুট করা ইত্যাদি প্রভৃতির সাথে সাথে ধর্ষণ করাটা কিন্তু পার্ট অফ দ্য ওয়ার স্ট্র্যাটেজি। কেন? কারণ যুদ্ধ যারা করতে যাচ্ছেন তাদের বেশিরভাগ পুরুষ, এবং ফর্মুলেশনটা পুরুষতন্ত্রে নারীকে সম্পদ হিসেবেই শুধু প্রয়োগ করা হচ্ছে। নারীকে কতটা মানুষের মর্যাদা দেওয়া হচ্ছে এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, এখনো এই সময় দাঁড়িয়ে যথেষ্ট সন্দেহ। সুতরাং যে পাইরেটরা নারীর উপর অত্যাচার করছেন, তারা আলাদা করেই শুধু অপরাধী তা না, গোটা পুরুষতান্ত্রিক ব্যবস্থাটাই অপরাধী। এবং যেহেতু অপরাধী, সুতরাং এদের অপরাধকেও আড়াল করার কোনো মানে নেই। তবে হ্যাঁ, মানে সোমালিয়ান পাইরেসির ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে মানুষ হত্যা করার পরিমাণটা কিন্তু সোমালিয়ান পাইরেসিতে তুলনামূলক কম ছিল। যে পরিমাণ এরা চুরি করে, মানে যাকে বলে আর কি জাহাজ দখল করা ইত্যাদি করেছে, সেই তুলনায় হত্যার পরিমাণ কম ছিল। এটাও একটা রাজনৈতিক কারণ। কারণ বেশি হত্যা হলে পরে স্বাভাবিকভাবেই যে হিট জেনারেটেড হয়, সেটা সামলাবার উপায় ছিল না, টাকাটা মূল লক্ষ্য ছিল। এবং সেইখানে কিন্তু সরাসরি নারীর ওপর অত্যাচারের বিষয়টা খুব একটা এসে পৌঁছয়নি। কারণ এটাও আবার পুরুষতন্ত্রের মজা, জাহাজে যারা ক্রিউ হবে তাদের ক্ষেত্রে কিন্তু তারা যে মানে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আর কি এই ধরনের কমার্শিয়াল ভেহিকলগুলোতে কিন্তু নারী ক্রিউ খুব একটা থাকে না। কারণ এমনি বলা হয় জাহাজে নারী ওঠাটা প্যাসেঞ্জার শিপ এক ধরনের, কিন্তু ক্রিউয়ের পার্ট হিসেবে নারী ওঠাটা খুব বিপজ্জনক। আবার ওই নারী পুরুষের দ্বন্দ্ব এবং নারী পুরুষের স্বাভাবিক সম্মানবোধের অভাব, এইসব জায়গা থেকে সেটা। সুতরাং খানিকটা বলতে পারেন সেই জায়গা থেকে
এই স্কোপ গুলো এরকম একটা পান। নিজের ভূখণ্ডে কি করেছেন, নিজের ভূখণ্ডে অনেক রকম কাণ্ড আছে, সব ভূখণ্ডেই আছে, সেখানে আছে, অবশ্যই সেটা নিয়ে। আচ্ছা, এইটা আমাদের ইন্দ্রনীল ব্যানার্জি প্রশ্ন করেছেন পাইরেট প্যারেড গল্পটি লেখার ক্ষেত্রে দুবার নাম দেওয়ার বিশেষ কারণ। এটা বোধহয় আপনি বলেছেন, তবু আরেকবার একটু সংক্ষেপে বলে দিলে ভালো হয়। মানে আচ্ছা, ইনি কি ইন্দ্রনীল যিনি প্রচ্ছদ করেছেন? সম্ভবত হ্যাঁ অরিন্দম। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, এটাই ইন্দ্রনীল। আচ্ছা, আমি জানি না ওকে তরুণ তরুণ বলা যায় না কিশোর বলা উচিত। অল্প বয়সী ছেলে, কিন্তু খুব ভালো কাজ করে, আমাদের আরো অনেক বইয়ের জন্য প্রচ্ছদ করেছে ও। বেশ বেশ, খুব ভালো ইন্দ্রনীল। মানে তোমাকে তোমাকেই বলছি, তোমাকে নমস্কার জানাই, কারণ তোমার সাথে আমার পরিচয় হয়নি কখনো। খুব ভালো লাগলো, হয়তো নিশ্চয়ই কোনো একদিন পরিচয় হবে। হ্যাঁ, পাইরেট পাইরেট নামটা দুবার ব্যবহার করার কারণ খানিকটা ধ্বনিগত জায়গা। যে কোনো শব্দকে যদি ওই যে আমরা যাকে বলি দিক্ত তৈরি করা ব্যাকরণগত ভাবে, সেইটা করা গেলে ধ্বনির মাহাত্ম্যটা আরেকটু স্পষ্ট। আমি যদি শুধু পাইরেট বলে ছেড়ে দিতাম, তাহলে পাইরেটটা এক ধরনের, মানে পাইরেট একটা জেনেরিক ওয়ার্ড হয়ে দাঁড়াতো, পাইরেসি সংক্রান্ত কোনো একটা বিষয় সেইটা। কিন্তু পাইরেট পাইরেট শব্দটা যখন আমি বলছি, তখন একটা কলিং আছে। মানে আমরা যেরকম মর্স কোডে আর কি বিপদ এলে পরে যেরকম টাইপ করি না, বা জেনারেলি যে পদ্ধতিটা আছে, এটা 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 যেন একটা মানে কলিং এর মতো, কেউ একটা বিপদে পড়েছে, সেই বিপদের জায়গা থেকে সে বলছে আর কি, জলদস্যু এসছে টাইপের। তো ওই দুবার ধ্বনিটি প্রয়োগ করার ফলে যেটা হয়, সেটা হচ্ছে ওই কলিং সেন্সটা খানিকটা জেগে ওঠে। আমার মনে হয়েছে নামটা দেওয়ার ক্ষেত্রে, যে কারণে আহ, নামটা বদল করে পাইরেট পাইরেট করেছে। আচ্ছা, আঞ্জনীয় প্রশ্ন। আপনি তো ফিল্ম তৈরি করেন, আকাশ বাংলা, ইটিভি, দূরদর্শন কেন্দ্র কাজ করেছেন, নাট্য জগতেও আপনার অনায়াস বিচরণ, যার আরেকটি উপন্যাস আপনার রঙ্গমঞ্চ। আঞ্জনীয় জিজ্ঞেস করছে, বাংলা থিয়েটার নাট্য জগৎ নিয়ে কি আর আমরা কোনো উপন্যাস বা থ্রিলার পাবো আপনার কাছ থেকে? নিশ্চয়ই, এইটা আমার ভয়ঙ্কর একটা ইচ্ছা শুধু নয়, বলতে পারেন আমার দায়বদ্ধ। কারণ থিয়েটার আমাকে বহু কিছু শিখিয়েছে, নাটক থিয়েটার বলতে না, শুধু নাটক আমাকে বহু কিছু শিখিয়েছে। এবার যা শিখেছি তার কিছুটা অংশ যদি আমি লিখে যেতে না পারি, সেটা খুব লজ্জাজনক, আমাকে রেখে যেতেই হবে। এবার অন্তত আমি আপ্রাণ চেষ্টা করব, আমার ইচ্ছে আছে রঙ্গমঞ্চ যখন লিখছিলাম তখনই ইচ্ছে ছিল যে চিরাদি একটা করার অন্তত। মানে এই রঙ্গমঞ্চ উপন্যাসটা যেহেতু শিশির যুগ, অহিন্দ্র যুগ, এই ফেজটা ধরে লেখা, আরো প্রাচীন নাটক, নাটকের যে মানে ভারতীয় নাটকের আরো প্রাচীন যে ইতিহাস আছে, সেইটা নিয়ে একটু লেখার পরিকল্পনা আছে। এবং ট্রিলজি থেকে আস্তে আস্তে টেকনোলজির দিকে গড়িয়ে যাচ্ছে পরিকল্পনা, কি হবে আমি জানি না। পরবর্তী ক্ষেত্রে ইচ্ছে আছে ওই যেটাকে আমরা নগ্ন মানে গ্রুপ থিয়েটার থেকে নতুন নাটক, নয় নাটক ইত্যাদি কি বলছি, শম্ভুবাবু, উৎপলবাবু, অজিতেশ বাবু, এই যে ফেজটা, এই ফেজটা নিয়ে একটা উপন্যাস লেখার। এবং তারও পরে যে ফেজটায় আমরা খানিক কাজকর্ম করেছি বা করার চেষ্টা করেছি, সেই ফেজটা নিয়ে আরেকটা উপন্যাস লেখা, যাতে নাট্য জগতের যে আভ্যন্তরীণ বিষয়ে থেকে শুরু করে যাবতীয় কিছুর সাথে আরেকটু বোধহয় মানুষের পরিচিতি হওয়া দরকার। আমরা নাটক দেখি মঞ্চে, কিন্তু নেপথ্যটা বড় দূরে থেকে। আচ্ছা, আজকে তো একটা বিশেষ দিন আপনার, মানে অদ্ভুত ভাবে সমাপতন ঘটেছে। আমরা সোমালিয়ায় সাম্যবাদ এইসব নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে চের জন্মদিন। হ্যাঁ, মানে অদ্ভুত ভাবে। আর আপনার বোধহয় মায়েরও মৃত্যুদিন আজকে, খুব সম্ভবত। মানে আপনার ইয়েতে মায়ের প্রভাব বোধহয় আছে বিরাট ভাবে, জানি না, আমি চিনি না তাকে। তবু আপনার প্রোফাইল ঘেঁটে বা যাই হোক যেটাকে বলবেন, প্রোফাইল সার্চ করে, তো খানিকটা মনে হয়েছে যেন আপনার মায়ের প্রভাব আপনার মধ্যে রয়েছে। আমাদের বৈরাগের তরফ থেকে প্রণাম সেই মহিষী নারীকে। আজকে চেরও জন্মদিন। এই সোমালিয়ার প্রসঙ্গে চের কথাটা মনে পড়ে গেল আমার। হ্যাঁ, আজকে চে গুয়েভারারও জন্মদিন। তো চে গুয়েভারার পরিচয় আমাদের কাছে বিপ্লবী হিসেবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় মোটরসাইকেল ডায়েরিজের সাহিত্য মূল্যটাও বেশ ভালো। মানে মোটরসাইকেলে যেতে যেতে দুটি বন্ধু মিলে যে বিপ্লবের একটা ভাবনার জায়গা তৈরি হয়েছিল, তো
তো সেটা কিন্তু বেশ আকর্ষক আর কি। তো চিত্রগুপ্ত আবার একটা, হ্যাঁ বলুন। মানে এই যে একটু আগে বলছিলাম যে প্রথম রাজনৈতিক থ্রিলার সেইভাবে বাইরে বাইরে তো নয়, আরো অনেক পেছনে যেটা আর্জেন্টিনার পটভূমিকা। ইনফ্যাক্ট বলা যেতে পারে খানিকটা চেয়ে জীবন ভাবনা এবং সেই সময়কার লাতিন আমেরিকার যে রাজনৈতিক পরিবেশ, সেই জায়গা থেকেই কিন্তু উপন্যাসটা অ্যাপ্রোচ করেছিলাম আমি। মানে তখন আমি ওই অঞ্চলগুলো নিয়ে আরেকটু পড়াশোনা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। জেনারেলি আমি সময় নিয়ে নিচ্ছি না তো, মানে না না, আমাদের অসুবিধা নেই কোনো, আমাদের আড্ডা ভালো জমেছে। অরিন্দম, আমার শুনতে খুব ভালো লাগছে, আমি তো চুপচাপ শুনছি। আরে অমনি ওইরকম ভাববেন না, চলুন। এরকম কোনো তাহলে হ্যাঁ একটু একটু মজা একটু বলি আর কি। মানে আমাদের অল্প বয়সটা, হ্যাঁ আমার জীবনে আমার মায়ের প্রভাব ভীষণভাবেই আছে, এবং ভীষণভাবে থাকার একটা বড় কারণ মা মানুষ হিসেবে যা ছিলেন তার থেকে একটা বড় কারণ বোধহয় যে সময়টা আমরা জন্মেছি, সেই সময়টায় যা যা কিছুর মধ্যে দিয়ে গেছি, ইমার্জেন্সি থেকে শুরু করে নকশালবাড়ি শেষ পর্যায়ে থেকে শুরু করে এইসব যা যা কিছুর মধ্যে দিয়ে আমরা গেছি বা যেগুলো যেগুলো আমরা দেখেছি, আমার ব্যক্তিগত জীবনে যার প্রভাব এসে পড়েছে, সেই সমস্ত কিছুতে মাখানিক সম্পৃক্ত হয়ে আছে। বাবা যেহেতু সেই সময় রাজনৈতিক কর্মী ছিলেন, ফলত এবং আপনারা জানেন যে সেই সময় একটা দেশ জোড়া রেল স্ট্রাইক হয়েছিল। তো বাবা তার একটি মানে দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি শাখার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কর্মী বা নেতা ছিলেন। শুট অ্যাট সাইট অর্ডার জারি হয়েছিল তার বিরুদ্ধে। বাড়িতে সিআরপি ঢোকা, ভেঙে দেওয়া জিনিসপত্র, আমি তখন ভীষণই ছোট, এসব দেখতে দেখতে তারপর ইনফ্যাক্ট আমি আমার ব্যক্তিগত জীবনে প্রথম খুনটা দেখি যখন, তখন আমার বয়স খুব বেশি হলে 3 বছর হবে। তো এই যে পরিবেশগুলোর মধ্যে দিয়ে বড় হচ্ছে, সেই পরিবেশগুলোর মধ্যে কিন্তু চেয়ে বা এই জাতীয় রাজনৈতিক ভাবনার একটা বিরাট গুরুত্ব, বিপুল গুরুত্ব। বিপুল গুরুত্ব এই কারণে, আমি যখন আমার কিশোর বয়স আস্তে আস্তে যুবক বয়সে পৌঁছচ্ছি, তখনও কিন্তু অনেক মানুষ মনে করছেন দুনিয়া বদল সম্ভব, এবং তারা শুধু মনে করে বসে থাকছেন, ক্ষান্ত হচ্ছেন। আমি বহু মানুষকে ব্যক্তিগতভাবে সেই সময় দেখেছি বা জেনেছি যারা সবকিছু ছেড়ে দিয়ে সমাজ বদলের কাজে চলে গেছেন, কেরিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু। আমাদের ওই বয়সে একটা কল ছিল, এই শিক্ষা ব্যবস্থায় যে যত পড়ে সে তত বেশি মুখ হয়। যে যত পড়ে মানে হচ্ছে স্ট্রাকচারাল পড়াশোনা, কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি। এবং এই জায়গাগুলো থেকে যে আমাদের যে বোধগুলো তৈরি হচ্ছিল, যে ধরনের সামাজিক রাজনৈতিক চেতনা তৈরি হচ্ছিল, তাতে চেয়ে অপূর্ব ভূমিকা, এবং মোটরসাইকেল ডায়েরিজের তো বিপুল ভূমিকা আছেই। কারণ মোটরসাইকেল ডায়েরিজ আমাদের আস্তে 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 কতগুলো জিনিস বুঝিয়েছে। সেটা হচ্ছে যে দেশে আমি জন্মেছি, সেই দেশটাকেই আমি যদি না জানি, একদম আপন করে না জানি, তার সম্পর্কে কোনো ভাবনা ভাবাটাই দৃষ্ট। খুব বেশি বলবো না, অল্প বয়সে বেশ কিছু মানুষকে পেয়েছিলাম যারা খুব মানে মানুষ হিসেবে অনবদ্য। আমাদের একটা সময় টাস্ক ছিল পায়ে হেঁটে নানান জায়গায় ঘোরা, মানে পশ্চিমবঙ্গের নানান প্রান্ত ইত্যাদি আমরা হেঁটে ঘুরতাম, থাকতাম, বোঝার চেষ্টা করতাম জনজীবন কেমন, মানুষ কি ভাবেন, কি চান, শিখতাম। এই সবের পেছনে কিন্তু এদের মতন মানুষদের বিপুল অবদান। মানে মধ্যবিত্ত পরিসরে ছুটি পেলে পরে যে বেড়াতে যাওয়া, আর তার সাথে এই যাওয়াগুলোর অনেক ডিফারেন্স আছে। আমরা দেশ পড়তে বা বুঝতে জানছি, দেশের মানুষের কাছে ছাত্রের মতন যাচ্ছে সেটা। এইসব ভাবনাগুলো তো আস্তে 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 তৈরি হয়েছে। তো হ্যাঁ, একটা পার্থক্য আছে অবশ্যই, সেটা হচ্ছে যে ল্যাটিন আমেরিকা তার নিজস্ব বৈশিষ্ট্যগত জায়গা, জনসংখ্যা থেকে শুরু করে দেশগুলোর আকৃতি ইত্যাদি জায়গা থেকে তাদের নিজের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য জায়গা থেকে চেয়েদের যে ধরনের রাজনীতি রণনীতি, সেটা
পৃথিবীর সব জায়গায় যে প্রযোজ্য তা নয়, এটা যে নিজেও জানতেন। ইনফ্যাক্ট ওই যে উপন্যাসটি সেই মানে সেভাবে আর কি পত্রিকা ছাড়া প্রকাশিত হয়নি, সেই উপন্যাসটিতে যে কারণে আমি খানিকটা রেজি দেবরের কথা আনতে বাধ্য হয়েছি। মানে রেজি দেবরের সাথে যে খুব সুসম্পর্ক ছিল, আরবান গেরিলার কনসেপ্ট ইত্যাদি প্রভৃতি নিয়ে দেবরে পরবর্তীকালে ফ্রান্সে তিনি গিয়ে দীর্ঘ লেখালেখি করেছে। সবের সাথে আমরা একমত হতে পারি। অস্ত্র বিষয়টা থাকা না থাকা এগুলো তো একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। মানে আসলে অস্ত্র দিয়ে কি হয় বা অস্ত্রটা কতটা জরুরি সেসব প্রশ্ন বয়স বাড়তে বাড়তে অনেক প্রশ্ন এসেছে, আমরা করেছি। যাই হোক, সব উত্তর পাওয়া যায়নি, আর এই আড্ডা সেই আড্ডাও নয়। তো মূল যেটা বলার কথা সেটা হচ্ছে এরা শিক্ষকের কাজ করছে। কিন্তু একটা কথা তার সাথে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে চে গেভারা লেখা টি শার্ট পরলে, গায়ে চে ট্যাটু করালে, কিংবা চে নিয়ে গদগদ হয়ে স্লোগান দিলে পরে কিছু যাবে আসবে। এই যে চে টি শার্ট হয়ে যাওয়াটা না, এটাও আসলে বন্যায়নের প্রক্রিয়া। অর্থাৎ বিপ্লবকেও অ্যাকোমোডেট করে নেওয়া, সেই অ্যাকোমোডেট করে নেওয়ার জায়গাটা এই প্রক্রিয়ার মধ্যেই পড়ে। যদি সত্যি সত্যি এই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা থাকে, ভাবনা থাকে, তাহলে মানে তাহলে বোধ হয় আরেকটু ভাবার প্রয়োজন। যে জায়গাটা থেকে মানে এইগুলো শুধু এটা শুধুমাত্র ওই আর কি শো কার্ডের মতো নয়, বিয়ন্ড দ্যাট গোটা জীবন চলে যায়। জীবনটাকে ওই যাপনের মধ্যে নিয়ে যেতে, যেখানে গিয়ে সত্যি সত্যি এর কোনো মানে দুই, আদারওয়াইজ আর পাঁচটা হুজুগের মতন এটা আরেকটা হুজুগ, সেইটা থাকাটা বোধ হয় আমাদের জন্য খুব ক্ষতিকরী। আচ্ছা, তীর্থগুপ্ত একটা প্রশ্ন দিয়েছেন, আমি স্ক্রিনে দিলাম। লেখকের সামাজিক দায়িত্ব থাকা উচিত, ফলে তাদের প্রায় প্রতি ক্ষেত্রে মতামত। এইটাতে না আমি সত্যি কথা বলতে মতামত ব্যাপারটা নিয়ে আমার একটু অস্বস্তি আছে। কারণ আমি মতামত দিচ্ছি মানেই তো সেটা এক ধরনের কমেন্ট, আমি যতটুকু জানাবো যে তার মধ্যে থেকে আমি কিছু কথা বলছি এবং আমি ধরেই নিচ্ছি সেটা শেষ কথা। কমেন্ট দেওয়া আর কি। হ্যাঁ, এইটার বদলে যদি সত্যি আমার কিছু নিয়ে কথা বলার মতন মনে হয়, যথাসম্ভব খতিয়ে দেখে সেটা নিয়ে বলা উচিত বা লেখা উচিত। আর সব ক্ষেত্রে কিন্তু কোনোদিন কোনো মানুষের পক্ষেই সম্ভব না সব ক্ষেত্রে মতামত দেওয়া। মানে এই মুহূর্তে আমরা যখন আড্ডা মারছি, পৃথিবীর নানান প্রান্তে হাজার হাজার জিনিস ঘটে চলেছে। এবার তার মধ্যে একটা বা দুটো আমরা চয়েস করে তা নিয়ে আমরা রিঅ্যাক্ট করে থাকি সচরাচর। সেই রিঅ্যাকশনটা যেটা মানে অনেকেই বলেন আপনি অমুক বিষয় কেন মতামত দেননি, দেখি আর কি ফেসবুকে। তো যারা বলছেন তারা নিজেরাও সব বিষয়ে মতামত দিতে পারে। এই জাতীয় মতামত আমার ক্ষেত্রে অন্তত খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি না। যদি আমার কোনো ভাবনা থাকে আমি সেটাকে স্পষ্ট করে জানাবার চেষ্টা করি। তার বিরোধী থাকলে নিশ্চয়ই সেই বিরোধিতা সম্পর্কে আমি বোঝার চেষ্টা করি। কিন্তু সিম্পলি ওই দু লাইনে মতামত আপনি এটা করবেন বা আপনি এটা করবেন না, এইটার মধ্যে আমি যেতে সত্যি খুবই। হ্যাঁ, ধন্যবাদ। কিছু একটা ইন্দ্রনীল লিখেছেন, আমি আচ্ছা দেখা যাক ইচ্ছে তো আছে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে শুনলাম, খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের শেষ করতে হবে। আমাদের আরেকটু সময় কাটাতে পারলে আরো ভালো হতো। তো আপনার তো নাট্য জগৎ, নাটক লেখা, নাট্য নির্দেশনা, অভিনয়। আচ্ছা, এর মধ্যে আর একটা প্রশ্ন চলে এসেছে, মহাভারত নিয়ে পরবর্তী পদক্ষেপ কিছু কি ভাবছেন? আপাতত সপ্তম খণ্ড তো লেখা অনেকদিন হয়ে গেছে, এই পরিস্থিতির জন্য প্রকাশ হতে পারছে না। বাকি খণ্ডগুলো শেষ করি, প্যারালালি প্রবন্ধ ইত্যাদি প্রভৃতি কিছু লিখতে শুরু করেছি, এবং মহাভারতের একটা মানে আস্তে আস্তে নাটকের কিছু কর্ম আসছে। যেমন গান্ধারী অলরেডি অশোকনগর নাট্যমঞ্চ করে ফেলেছে,
অনেকগুলো মানে 25টা মতন শো হয়ে গেছে, আরো হয়তো ওই লকডাউন ইত্যাদি উঠলে আরো শো হবে। মহাভারত নিয়ে আরো কয়েকটি নাটক লেখা, একটা নাটক তো লেখা আছেই, সেটিও অলরেডি হয়ে যাওয়ার কথা, এই পরিস্থিতির জন্য আটকে আছে। আরো হয়তো দু একটি নাটক লিখবো, প্রবন্ধ ইত্যাদি তো অবশ্যই। এই ঠিক আছে, খুব ভালো লাগলো। আমাদের আরো সময় কাটানোর ইচ্ছে ছিল। আপনার যেটা বলতে চাইছিলাম তখন, যে নাট্য জগৎ, নাট্য নির্দেশনা, অভিনয় নিয়ে তো আপনার অনায়াস বিচরণ। আমরা আসবো আবার একদিন, সেদিন আমরা লেখক শুদ্ধ সত্য না, নাট্যকার শুদ্ধ সত্যের সঙ্গে আড্ডা মারবো, আলাপচারিতায় থাকবো। নিশ্চয়ই। আজকে আমাদের সময়টা এতটাই কম, মানে এতক্ষণ 1 ঘন্টার উপর আমাদের 8 ঘন্টা 10 মিনিট আমাদের আলোচনা হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন প্রাথমিকভাবে বিভ্রাটটা বাদ দিলে পরবর্তী সময়টা কিন্তু আমরা খুব ভালো কাটালাম আর কি। শুরুতেই একটু গোলযোগ হয়েছে, যে আমি কিন্তু পরে বলতে শুরু করলে যে কতক্ষণ বলবো ঠিক থাকে না। অসুবিধা, আমাদের অসুবিধা নেই, আমরাও আড্ডাবাজ লোক আর কি, এই আড্ডা পাগল বলেই আজকে এক জায়গায় হয়েছি, এতক্ষণ ধরে আছি। আচ্ছা, বিজয় দত্ত, খুব সত্যি মানে ভালো একটা কাজ হবে। সুজয় বাবু আবার একটা প্রশ্ন করেছেন, এখন প্রথম প্রবাহ সৌরভ মুখোপাধ্যায় সত্যি কি আপনার লেখায় অনুপ্রাণিত? কি করে আমি বলি, মানে আমি সত্যি কথা বলতে প্রথম প্রবাহ পড়িনি। যিনি লিখছেন তিনি যদি কোথাও বলেন আমি জানি না, আমি সত্যি জানি না সেই বিষয়ে, এটা আমার পক্ষে বলাটা অসম্ভব। আচ্ছা, বইটার দাম কি রাখা হচ্ছে? হ্যাঁ, ওটা তো সামনের সপ্তাহে বেরোলেই জানা যাবে কি রাখা হচ্ছে না রাখা হচ্ছে, জানিয়ে দেবো আপনাকে। অগ্নিমিত্র বাবু, অগ্নিমিত্র আমার ভীষণ প্রিয় মানুষ, ভীষণ গুণী মানুষ, প্রচুর কাজের সাথে জড়িত থাকেন। আচ্ছা আচ্ছা, সামাজিক কাজের সাথে জড়িত। নিশ্চয় আমরা জানিয়ে দেবো। আমরা ওনাকে চেষ্টা করবো ট্যাগ করারও, যে যখন বইটি প্রকাশিত হবে যাতে উনি বুঝতে পারেন যে কত দাম হলো, কিভাবে কেনা যেতে পারে, এই সব আর কি। নিশ্চয় করবো। অরিন্দম, কিছু বলার থাকলে আমরা শেষ করবো এবার। হ্যাঁ, আমার কিছু বলার না, আমি খুবই খুশি যে উনি আসতে রাজি হয়েছেন। অনেকদিনের ইচ্ছা ছিল, এবং আলোচনাটা অ্যাকচুয়ালি পরের দিকে সত্যি খুব ভালো হলো। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, অন্য কিছু করা ছেড়ে প্রশ্ন করা করে। আর যারা প্রশ্ন করলেন তার থেকে যেটা বোঝা গেল সেটা আরো ভালো লাগলো আমার দিক থেকে। আর অ্যাকচুয়ালি কিছু বলার নেই সত্যি। হ্যাঁ, যারা প্রশ্ন করলেন, এতক্ষণ ধরে শুনলেন, আমাদের বইলাক পাবলিকেশনের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং সর্বোপরি লেখক শুদ্ধ সত্য বাবুকে আমাদের বইলাক প্রকাশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমাদের সঙ্গে এইভাবে সময় দেওয়ার জন্য, পাঠকদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা এর আগে আমরা ঘোষণা করেছিলাম যে এর পরবর্তীতে আমরা লেখকদেরকে আমরা নিয়ে আসবো আস্তে আস্তে এক এক করে লেখকদের মুখোমুখি পাঠকের সঙ্গে, এটা আমাদের পরিকল্পনায় ছিল, তো আমরা করতে পেরেছি, এটাই আমাদের তরফ থেকে ভালো লাগছে। আচ্ছা, আগামী 21শে জুন আমরা বৈরাগ প্রকাশনী প্রকাশ করবো শুদ্ধ সত্য ঘোষের পাইরেট। থ্রিলের আড়ালে আপনি আজ পাবেন আড়ালে থেকে যাওয়া বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের। পড়বেন, কিনবেন, পড়বেন, জানাবেন, আমরা অপেক্ষায়। আজকে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে আরো একবার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি সকল বন্ধুদের যারা শুনলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। বইটাকে তো অবশ্যই ভালো থাকুন। ভালো থাকুন। নমস্কার। নমস্কার। নমস্কার।